ABC News HD Live augments the truth. ABC News HD Live augments the truth. নির্বাচনটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ। আমরা এখনো ক্লাবের সদস্য পড়েও থাকবো, মধ্যে কয়েকদিন একটা অনাবশ্যক উত্তাপ, মিথ্যাচার, উত্তপ্ত বাক্য বিনিময় সমস্ত হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা প্রায় বাধ্যবাধকতার বিষয়, কারণ আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ, ভিত্তিহীন অনুযোগগুলো করা হচ্ছে। তো এই প্রসঙ্গে আমি এখানে উল্লেখ করতে চাই যে সংবিধানের দোহাই দিয়ে গতকাল যারা সেই আগরতলা প্রেস ক্লাব ফোরামকে আক্রমণের চেষ্টা করেছেন, তারা নিজেরা প্রতি পদক্ষেপে সংবিধানকে অমান্য করেছেন, লঙ্ঘন করেছেন। ক্লাবের পরিচালনা সমিতির সভাপতি শ্রী সুবর্ণী মহোদয়ের ইচ্ছা, উপদেশ এবং নির্দেশ সম্পূর্ণ গ্রাহ্য করে উপেক্ষা করে তাকে আড়ালে রেখে, অন্ধকারে রেখে প্রতিটি ক্ষেত্রে ক্লাবের সংবিধান ভঙ্গ করা হয়েছে। এর দু তিনটি উদাহরণ আমি দেব, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ আপনাদেরও সময় নেই। যেমন দেখুন, সংবিধানের তিন ধারা 3 উপধারায় স্পষ্টভাবে লেখা আছে যে প্রেস ক্লাব যে কোনো পাবলিক বা প্রাইভেট বডির সঙ্গে অন এনি কাজ করবে বা প্রতিবাদ করবে অন এনি ম্যাটার এফেক্টিং দ্য মিডিয়া ইন জেনারেল। সমস্ত গণমাধ্যম যখন কোনো আক্রমণের সম্মুখীন হবে বা অন্য কারণ কোনো সরকার বা বেসরকারি সংস্থার পদক্ষেপে এফেক্টেড হবে, তখন প্রেস ক্লাব তাতে প্রতিবাদ করতে পারে। এই যেখানে কনস্টিটিউশনাল ম্যান্ডেট, সাংবিধানিক নির্দেশ, সেখানে যখন আমরা সেই আগরতলা প্রেস ক্লাব মঞ্চ বা অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট আন্দোলন করছিলাম, এই আন্দোলন অবশ্য অব্যাহত থাকবে, আমরা ধর্ণা দিচ্ছিলাম, তখন ওনারা কেউ আসেন তো নি, বরং এই সুযোগে নিজেদের বৃদ্ধি ঘটানো যায় কিনা সেজন্য এই প্রেস ক্লাবের সামনে ধর্ণা দিয়েছেন তাদের বিজ্ঞাপন বৃদ্ধির জন্য। ছুটে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে, তাতে বৈদ্যুতিন মাধ্যমকে মূল বিজ্ঞাপনের 51% দিয়ে দেওয়া। এর চেয়ে নিকৃষ্ট লজিক, স্বার্থপরতা আর কি হতে পারে আমার জানা নেই। আর স্ক্রুটিনি কমিটির কাজ নিয়ে প্রশ্ন তুলেছে। এইভাবে দেখুন, ক্লজ 7 সংবিধানের 7 ধারা, ক্লজ 7 পরিষ্কার আছে এখানে যে 5 জন সদস্য বিশিষ্ট একটা স্ক্রুটিনি সাব কমিটি থাকবে এবং সেটা ম্যানেজিং কমিটি তৈরি করবে এবং সদস্য পদ প্রদান বা প্রাপ্তি বিষয়ে এই স্ক্রুটিনি কমিটির যে সুপারিশ, সেটা ম্যানেজিং কমিটি বা পরিচালনা সমিতির যদি অনুমোদন করে তাহলে সেটা কার্যকরী হবে এবং সেটাই চূড়ান্ত হবে। এবং প্রতিটি ইলেকশনের পর নতুন স্ক্রুটিনি সাব কমিটি তৈরি করতে হবে। সেটা এখানে হয়নি। যে স্ক্রুটিনি কমিটি তৈরি করা হয়েছিল সেটা ছিল 4 সদস্য বিশিষ্ট কমিটি। এর মধ্যে পদাধিকার বলে ক্লাবের যিনি সম্পাদক তিনি ছিলেন কনভেনার, মানে আহ্বায়ক, আর ছিলাম আমি, জয়ন্ত ভট্টাচার্য, সাজ্জাদ আলী, এই 3 জন। এটা 5 জনের হওয়ার কথা, এক্সক্লুডিং দ্য সেক্রেটারি। সেক্রেটারি তো হচ্ছে বাই ভার্চু অফ পোস্ট কনভেনার এবং স্ক্রুটিনি সাব কমিটির মিটিংয়ে ওনার ভোটাধিকার নেই। উনি যেহেতু ম্যানেজিং কমিটির মিটিংয়ে নিজের ভোট দেবেন, নিজের মতামত জ্ঞাপন করবেন, উনার দায়িত্ব হলো শুধু যে মেম্বারশিপের জন্য, সদস্য পদের জন্য যে সমস্ত দরখাস্ত জমা পড়েছে সেগুলো স্ক্রুটিনি সাব কমিটির বৈঠকে হাজির করা, এই নিয়ে আলোচনা বা বাছাই করা যে কার আবেদন ত্রুটিপূর্ণ, কার আবেদন সঠিক, সেই ভিত্তিতে সদস্যপদ কাকে দেওয়া যেতে পারে সেটা নির্ধারণ করা। তো এই ক্ষেত্রে একটা সংবিধান ভঙ্গ করা হলো। আমরা এই বিষয়ে কিছু বলতে পারি না, কারণ ইচ্ছাকৃতভাবে স্ক্রুটিনি সাব কমিটি গঠন করা হয়েছে দেরিতে, তার কোনো মিটিং হয়নি এবং নির্বাচনকে সামনে রেখে অক্টোবর মাসের শেষ দিকে একটা মিটিং ডাকা হয়েছে। আমরা 65 জনকে সদস্যপদ দিয়েছি, যেটা রেকর্ড হতে পারে একদিনে, কিন্তু বাকি সবগুলো দেওয়া সম্ভব হয়নি কারণ অসংখ্য আবেদন, এগুলো ভালোভাবে ত্রুটি বিচ্যুতি বা শুদ্ধতা যাচাই না করে সদস্যপদ দেওয়া যায় না, সম্ভব না। তারপর দেখুন 9 ধারায়
the managing committee shall undertake an intensive annual review of membership of the club and shall take such action as may be required to ensure that only bona fide journalists remain members. ম্যানেজিং কমিটি প্রতি বৎসর সদস্যপদের যে শুদ্ধতা সেটা যাচাই করার জন্য একটা গভীরভাবে একটা অনুশীলন করবে এবং একটা পর্যালোচনা করবে এবং ক্লাবে যাতে শুধুমাত্র প্রকৃত সাংবাদিকরাই সদস্য থাকতে পারেন সেটা নির্ধারণের জন্য সে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সেটা তো করা হয়নি, এই সংবিধান ভঙ্গ করা হয়েছে। আমি শুধু এই দুটো দৃষ্টান্ত করব। তো এরপর ম্যানেজিং বললেন 2 নম্বর হবে, কেন আগরতলা প্রেস ক্লাবে এত লোকের জায়গা দেওয়া যাবে না, সোশ্যাল ডিস্টেন্স মেনে, সুতরাং আমরা ওই জায়গাটা 2 নম্বর হবে। মিটিংটা কষ্ট হতো, ভূমিটা হবে এখানে, দুপুরের লাঞ্চটা হবে এখানে, বাকি কাজ ওইখানেই হবে, শুধু মিটিংটা হবে 2 নম্বর হবে। বলছি এই নির্বাচনে জয় আমাদের, জয় আমরা ছিনিয়ে আনবই, কারণ সমস্ত সাংবাদিক বন্ধুরা, শুভবুদ্ধি সম্পন্ন বন্ধুরা আমাদের সঙ্গে দাঁড়িয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের শুভেচ্ছা আমরা পেয়েছি, অতএব জয় আমাদের সুনিশ্চিত। আমি অন্য যে বন্ধুরা যাদের কাছে আমরা এখনো গিয়ে পৌঁছতে পারিনি বা আপনাদের ক্যামেরা বা প্রভাবের মাধ্যমে যাদের কাছে আমরা খবরটা পৌঁছে দিচ্ছি, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, স্বাধীনতা সৌভ্রাতৃত্বের পক্ষে আপনারা থাকবেন, জয়কে সুনিশ্চিত করবেন, আমাদের প্যানেলের প্রত্যেকটি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন, এটাই আমাদের আপনাদের কাছে সবার কাছে প্রার্থনা। আমরা বন্ধুরা আজকে আমরা নির্বাচন আগে শেষ আমি যেটা বলছি, জয় পরাজয় ব্যাপার না, ব্যাপারটা হলো নীতি। যারা বিশ্বাস করেন সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকা উচিত, মানুষের গণতান্ত্রিক অধিকার থাকা উচিত, মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত এবং এই হুমকি ধমকির জন্য বিচার হওয়া উচিত, এই বিশ্বাস যারা করেন তারা আমাদেরকে ভোট দেবেন। যারা বিশ্বাস করেন না যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকা উচিত, মানুষের গণতান্ত্রিক অধিকার থাকা উচিত বা আমাদের হুমকি ধমকি দিয়ে মাথা মতো করে রাখতে পারবে, তারা এই মতবাদে যারা বিশ্বাস করি তাদেরকে বলবো আমাদের ভোট দেবে। ঠিক আছে, আমরা চাই তাদের কাছে ভোট যারা গণতন্ত্রের এই পীঠস্থান থেকে বাঁচিয়ে রাখতে চান, যারা প্রতিনিয়ত রাজ্যে কি ঘটনা ঘটছে তার প্রকৃত খবর পান, সেই বিষয়টা যাতে আমরা জারি রাখতে পারি তাদেরকে বলবো আমাদের সঙ্গে। দুইটা সঙ্গ ছাড়ছে আমি বলছি না, কারণ আমার এখন অত্যন্ত আমার অত্যন্ত স্নেহভাজন, এখানে সবাই আমার স্নেহভাজন। এখন লড়াই হলো নীতি, আমি সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে থাকবো না সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে থাকবো। আমরা যারা অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট করেছি তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে। আমরা ত্রিপুরার ঐতিহ্য মুখ উঁচু করে চলতে চাই, এই রাজ্যের সাংবাদিকরা কখনো মাথা নত করেনি। আমরা সেই ঐতিহ্য ধরা রাখার জন্য অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এই নির্বাচনে অবতীর্ণ করেছে। আর প্রণববাবুরা তো সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করেন না বলে আমার মনে হলে এই সমস্ত ঘটনাগুলি প্রতিবাদ করতেন, আমাদের সাথে সঙ্গ দিতেন। আমরা যারা প্রতিবাদ করছি, রাস্তায় ধর্ণা দিচ্ছি, আগরতলা প্রেস ক্লাবের সঙ্গে ধর্ণা দিচ্ছি, রাজ্যপালের কাছে যাচ্ছি, ওরা তো কোনদিন আমাদের সঙ্গে হচ্ছে না। এরা যে ক্ষতিটা আমাদের করেছে, শাসক পক্ষকে তারা সাপোর্ট করতে গিয়ে আমাদের ক্ষতি করেছেন, ডিভিশন এনে দিয়েছেন। ডিভিশনটা কি? ইলেকট্রনিক্স মিডিয়া ভার্সাস প্রিন্ট মিডিয়া। কিন্তু প্র্যাকটিক্যালি ঠিক, 3টে মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ছাড়া বাকি রাজ্যের সব ইলেকট্রনিক্স চ্যানেল আমাদের পক্ষে আছে, মানে সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে আছে। সংবাদটা যাতে বুক উঁচিয়ে চলতে পারে, সংবিধানের যে অধিকার, সাংবিধানিক অধিকার, মত প্রকাশের অধিকার, সেটা পালন করতে হবে, তার পক্ষে সাংবাদিকরা আছে। এরা এদের পক্ষে থাকেন না কেন? এই প্রশ্নটা তো আপনারা নিশ্চিত থেকে করেন।
বলুন, উনি যে দাবি করেছেন কি কি? কি বলতে সম্পূর্ণটা তো বলতে পারছি না, তো উনি কালকে দাবি করেছেন। আমি যেটা বলেছি, আগরতলা প্রেস ক্লাব সাংবাদিকদের উন্নয়নের দাবি কিছু হয়ে থাকে, সেটা ধরুন পেনশন 1000 টাকা থেকে 10,000 টাকা, সেটা করেছে ত্রিপুরা নিউজ সোসাইটি। এখানে আমাদের প্রেসিডেন্ট আছেন, অরুণ আছেন, ওনারা আছেন। আমরাই এই মুখ্যমন্ত্রীর কাছে বলেছি যে আমার নেতৃত্বে সেটা আদায় করে দিয়েছি। আর কোনো কাজই এই যে ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছে তার বিজ্ঞাপন পাওয়ার ব্যক্তি ভারতবর্ষ কোথাও ইলেকট্রনিক্স মিডিয়া কেবল চ্যানেলকে বিজ্ঞাপন দেয়। আমি এখানে রাজ্য সরকারকে বাধ্য করেছি এই বিজ্ঞাপনটা ইলেকট্রনিক্স চ্যানেলকে দেওয়ার জন্য, এবং তার রুলস আমি তৈরি করেছি। ভারতবর্ষে কোনো রাজ্যে কেবল চ্যানেলকে সরকারি পরিচয়পত্র দেওয়া হয়, আমি তার রুলস তৈরি করে দিয়েছি। এবং প্রেস ক্লাবের সদস্য হিসেবে নয়, ব্যক্তি সদস্য তার অভিজ্ঞতা থাকে না। এখন যে অ্যাক্রিডিটেশন রুলস আছে যেটা চালু হচ্ছে, সেটাও আমাদের করা, এগুলি করে দিয়েছি। এগুলো আগরতলা প্রেস ক্লাব করে দিয়েছি। আগরতলা প্রেস ক্লাব কী কাজ করে? দৈনন্দিন চালানো, ক্লাব চালানো, সেটা তো ম্যানেজার আছে, চালাতে পারে। যে ভূমিকা নিতে হবে, আমাদের লড়াইটা বিষয় নেই। আমাদের লড়াইটা হলো আমরা যাতে মাথা উঁচু করে চলতে পারি। এই রাজ্যের কোনো সাংবাদিক কোনোদিন মাথা মতো করে সবসময় সিদ্ধারা উঁচিয়ে চলেছে, আমরা চাই সেই অবস্থায় থাকবে। কিন্তু এই রাজ্যের সংবাদ মাধ্যম অত্যন্ত বিপন্ন অবস্থা আছে, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। এই যে মুখ বন্ধ করে দিল, একটা সব কালা কানুন জারি হলো, আগরতলা প্রেস ক্লাব প্রতিবাদ করেছে, রাস্তায় নেমেছে, কোন নামেনি তো। অথচ আমরা, আমি ভূপেন্দ্র কর্মী, বীরেশ চক্রবর্তী, জিতেন পাল, আপনার এরকম বহু যারা জায়েন্ট ছিলেন, আমরা কিন্তু এই প্রেস ক্লাবের জন্য রাস্তায় হেঁটেছি। সত্যব্রত চক্রবর্তী, আমরা রাস্তায় হেঁটেছি। তো এই যে একটা কালা সার্কুলার জারি হলো, এটার জন্য আগরতলা প্রেস ক্লাব রাস্তায় নামলো না কেন? মুখ্যমন্ত্রী আমাদেরকে ধমক দিলেন, হুমকি দিলেন, আমাদের দেখে নেওয়ার কথা বললেন। আগরতলা প্রেস ক্লাব কোনো ভূমিকা নিল কেন? কোনো ভূমিকা নিয়েছে? নেই। মুখ্যমন্ত্রীর বক্তৃতার পরে, ধমকির পরে 9 জন সাংবাদিক রক্তাক্ত হয়েছেন, আক্রান্ত হয়েছে। প্রেস ক্লাব কোনো ভূমিকা নিয়েছে? আমি শুনেছি প্রণব ভাবি পড়াশোনার বাড়িতে গিয়ে 2 টাকা পয়সা দিয়েছে। তো ব্যক্তি প্রণব দিলে হবে না, আগরতলা প্রেস ক্লাবের একটা ভূমিকা নেওয়া দরকার ছিল। তাহলে বোঝা যেত না প্রেস ক্লাব সাংবাদিকদের পক্ষ আছে, কর্মরত সাংবাদিকদের পক্ষ। এটা না করে কি হলো? এটা না করলে আমাদের মাথা নত করা হবে। আমরা একটা রাজশক্তির কাছে মাথা নত করে চলছি। প্রেস ক্লাব এরকম একটা ভূমিকা তারা দেখালো, এবং প্র্যাকটিক্যালি তারা কাজকর্ম এরকমই হচ্ছে। যে চ্যানেলগুলি আছে, যাদের জন্য আমি হয়তো কিছু করবো, তারা কিন্তু সরকারের সহযোগিতা করতে গিয়ে অন্যদের অসহযোগিতা করছে, আমাদের স্বাধীনতা বিপন্ন করে দিচ্ছে। এই যে চ্যানেলে অনেকগুলি চ্যানেল আছে, তারা কেন বিজ্ঞাপন পাচ্ছেন না? শুধু 3টা চ্যানেলে কেন বিজ্ঞাপন পাবে? এই প্রশ্ন তো কেউ করছে না। এই প্রশ্ন আপনারাও তাদের জিজ্ঞাসা করেন। আমি বলছি, আমি পলিসিটা তৈরি করে দিয়েছি, সবাই বিজ্ঞাপন পাওয়ার যোগ্য, কিন্তু প্র্যাকটিক্যালি পাচ্ছে না। এদের পরিচয়পত্র দিতে গিয়ে 17 বার করতে হয়, আমাকে 10 বার ফোন করতে হয়। কিন্তু এদের কারণে, এদের চ্যানেলের ক্ষেত্রে তো এরকম। সুতরাং যা বলছেন ওরা, আর প্রেসিডেন্টের দায়িত্বটা আমি বললাম, আপনি সংবিধান আছে নিয়ে পরে দেখতে পারেন, প্রেসিডেন্টের কোনো ক্ষমতাই নেই কিছু করে। প্রয়োজনে পরামর্শ নেবে, যখন তারা প্রয়োজন করেছে পরামর্শ নিয়েছে। আর প্রেসিডেন্টের পোস্টে এরকম, সে দেখে সেক্রেটারি বলতে পারে না, তুমি এইগুলো এগুলি করো। এটা সুযোগ জাহাজের মাস্টারের মতো উপরে যে ডাক্তাররা থাকে, নৌকার উপরে যে ডাক্তার থাকে, সে ডাক্তার আলংকারিক পদ। এই দেশের রাষ্ট্রপতি যেমন আলংকারিক, রাষ্ট্রপতি রাজ্যপাল। আপনারা ইতিমধ্যেই আমাদের অভিভাবকদের কথা শুনেছেন, সিনিয়র সাংবাদিকদের কথা শুনেছেন। তারা বিস্তারিত বলেছেন যে একটা কঠিন পরিস্থিতির মুখে কিভাবে আগরতলা প্রেস ক্লাবের নির্বাচন হতে যাচ্ছে আগামী আমি মনে করি। আপনারা কাকে ভোট দেবেন, কাকে দেবেন না, এটা একান্তই আপনাদের নিজস্ব ব্যাপার। কিন্তু
আমি অতি দুঃখের সঙ্গে বলতে চাই যে আগরতলা প্রেস ক্লাবকে ইলেকশনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে যেভাবে একটা অপপ্রচার হচ্ছে, আগরতলা প্রেস ক্লাবের কে কালিমালিপ্ত করা হচ্ছে, আমি আগেও বলেছি এটা এখনই বন্ধ হওয়া দরকার। 8 তারিখ নির্বাচনের পরে আমরা আবার সবাই একসাথে চলবো, সবাই একসাথে ক্লাবে আসবো। আমি একটা কথাই শুধু আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই যে আমি আপনাদের নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে মনে করি। যদি আমি দীর্ঘ 30 বছর ধরে সাংবাদিকতা করছি, গত 28 বছর ধরে আমি আগরতলা প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত। সিনিয়ররা এখানে আছেন, ওরা বলেছেন আপনাদেরকে যে আগরতলা প্রেস ক্লাব কি একটা কঠিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসছে। আমি চাইব ওদের উত্তরসূরি হয়ে বা আগামী দিন আমাদের এই আগরতলা প্রেস ক্লাবের ঐতিহ্যকে আরো মহিমান্বিত করতে, আগরতলা প্রেস ক্লাবের যে সমস্ত পরিষেবাগুলি চালু আছে এগুলো তো চালু থাকবেই, এর বাইরেও আমরা নতুন করে কিভাবে আগরতলা প্রেস ক্লাবকে একটা স্ট্যান্ডার্ড প্রেস ক্লাবে পরিণত করতে পারি, উন্নীত করতে পারি, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে করবো, আমার টিম আমরা যা যা বলেছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা করে যাব। আপনারা জেনে থাকবেন এই আগরতলা প্রেস ক্লাব কিন্তু একদিনে এই জায়গায় আসেনি। এই জন্য সুভদ্রার মতো, শেখরদার মতো বা অরুণদাদের মতো সিনিয়র সাংবাদিকরা আছে, তারা কঠিন একটা পরিশ্রম করে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন। তৈরি প্রেস ক্লাবকে সামনে রেখে যারা নিজেদের আখের বোঝাতে চাইছেন এবং বারবারই আমি সেক্রেটারি হব, আমি প্রেসিডেন্ট হব, আমাকেই প্রেসিডেন্ট পদে দাঁড় করাতে হবে, এই যে ওদের যে একটা মোহ, আমার সত্যি আমার অবাক লাগে। কেন সব দাদারা চাইছে না আপনাকে আমি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট হব, আমাকেই দাঁড় করাতে হবে, এই যে একটা উদ্রিক একটা ভাষণা, এটা কেন, কিসের তাগিদে? এটা কেউ আপনাকে চাইছে না, আপনাদের প্যানেলের উপরে আপনাকে চাইছে না, কিন্তু আপনি দাঁড়িয়ে যাবেন নির্দলের পরে আপনি দাঁড়িয়ে যাবেন আমি অন্যদের সমর্থন নিয়ে। এটা বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। আমি যার কথা বলছি আপনারা বুঝতে পারছেন, ইনি ইতিমধ্যে 2-3 বার করে সেক্রেটারি হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু এবারও ওনাকেই হতে হবে সম্পাদক হয়ে যিনি প্রার্থী, কয়েকবার সম্পাদক হয়েছেন। কেন, কি আপত্তি নতুনদেরকে জায়গা করে দিতে? কেন উৎসাহ করা হচ্ছে নতুনদের প্রতি? আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলবো, আমি দেশে বিদেশে প্রচুর প্রেস ক্লাবে গেছি। আমি কদিন আগে ভুটান প্রেস ক্লাব করে এসেছি, এর আগে বাংলাদেশ প্রেস ক্লাব গিয়েছি, আমি নেপাল প্রেস ক্লাবে গিয়েছি। প্রেস ক্লাব কিভাবে চলে, প্রেস ক্লাবে কিভাবে পরিষেবা দিতে হয় বা কি কি পরিষেবা পাওয়া যায়, আমি টুকে থেকে এসেছি এইসব জায়গায়। আমি এগুলো এখানে ইন্ট্রোডিউস করবো, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে। আমাকে একটা আপনারা সুযোগ দিন, আগামী 2 বছরের মধ্যে যদি প্রেস ক্লাবে কোনো পরিবর্তন না দেখতে পান তখন আমাকে প্রশ্ন করুন। কাউকে এটা সুযোগ না দিয়ে ও পারবে না, এটা বলা ঠিক না। প্রেস ক্লাবে আমি এসছি একটা কিছু পরে দেখানোর জন্য। আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। বিশেষ করে নতুন প্রজন্মের যারা আছেন, প্রেস ক্লাবে নতুন ভোটার হয়েছেন, সদস্য হয়েছেন, ওদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাই একটা সুযোগ দিয়ে দেখুন। ডেফিনেটলি আগরতলা প্রেস ক্লাবকে আমরা নতুন একটা কিছু করে দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সদস্য পদে আমাদের যারা প্রার্থী তারা হলেন মনীষ আচার্য, অত্যন্ত জনপ্রিয় চিত্র সাংবাদিক, প্রণব ঘোষ, কৃতি সাংবাদিক, ডেস্কে কাজ করেন, আবার রিপোর্টিংও করেন, কমল চৌধুরী রিপোর্টার এবং ডেস্কম্যান দুটোই, মিহিরলাল সরকার এই একদিকে চিত্র সাংবাদিক, অন্যদিকে তিনি ট্রেডিশনাল রিপোর্টিং যেটা বা নিউজ দেখা সেটাও করেন। আছেন দুলাল চক্রবর্তী, তিনি স্পোর্টস রিপোর্টারদের
প্রতিনিধিত্ব প্রেস ক্লাবের সবসময়ই কম। তো দুলাল চক্রবর্তী একজন স্পোর্টস রিপোর্টার, তো এরা হলেন আমাদের প্রার্থী। তাদেরকে কোনোভাবেই হেয় করে দেখানোর কোনো সুযোগ নেই, যদিও তথাকথিত ফোরামের যারা নেতৃত্ব তারা সেই অপচেষ্টাটি করেছেন, তা দুর্ভাগ্যজনক। তো এরপর আমি আর বিশেষ কিছু বলতে চাই না, আমি শুধু আপনাদের যে স্বাধীনতা আছে সেটা বড় নয়, বড় হলো সংবাদপত্রের বিজ্ঞাপন বা সংবাদ মাধ্যমের বিজ্ঞাপনটা বড় হয়ে গেল। এই বড় হয়ে গেল যাদের কাছে সংবাদ মাধ্যমের বিজ্ঞাপনটা, এরাই এবার সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে নির্বাচন হয়। এখন আপনাদেরকে বেছে নিতে হবে আপনারা কি চান। আমরা মাথা নত করে চলবেন না মাথা উঁচু করে চলবেন। মাথা উঁচু করে চলতে গেলে আমাকে যখন ভোট দেবেন, আমার সেক্রেটারি যে আছে জয়ন্ত দেবনাথ, তাকেও ভোট দিতে হবে। প্রেসিডেন্ট একার পক্ষে কোনো কাজ করার সময় প্রেসিডেন্ট এখানে মাস্টারের মতো। প্রেস ক্লাবের যে সংবিধান তাতে ওভারঅল কাজটা নির্ভর করে সচিবের উপর। সুতরাং ভোটটা আমাদের প্যানেলকে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো সবাইকে, শুধু সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার জন্য নয়, মত প্রকাশের স্বাধীনতা লড়াইয়ের জন্য এই কাজটা করতে হবে। লড়াইটার সূচনা হোক আগরতলা প্রেস ক্লাব থেকে। আপনাদেরকে এই আমি আবেদন রাখছি। করে বলেছেন সেই আগরতলা প্রেস ক্লাব ফোরামের পক্ষ থেকে এরকম পোস্ট দেওয়া হয়েছে, আমরা অস্বীকার করছি। প্রায় সঙ্গে সঙ্গেই আমাদের সম্পাদক পদে যিনি দাঁড়িয়েছেন জয়ন্ত দেবনাথ, উনি প্রতিবাদ করেছেন এবং বলেছেন যে প্রকৃত সাংবাদিকদের নাম ব্যবহার করে করে এই সমস্ত পোস্ট দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে সতর্ক থাকুন। তার প্রমাণ এই অভিজিৎ ভট্টাচার্য বা দীপজিৎ বা প্রবীর দেববর্মা, এরা আমার সঙ্গে কাজ করেছে। আমি ব্যক্তিগতভাবে সান্নিধ্যে প্রায় করেছি, আমার সংস্থাতে এরা কাজ করেছে, আমার প্রাইম ফোকাসে, আমার আজকের পরিবারে এরা কাজ করেছে। যদি তাই হতো, আমরা অন্তত আমরা যদি আমাদের যদি দেওয়া হতো, তাহলে এই তিনটে নাম অন্তত আমরা বেছে নিতাম না। আর সেবকবাবু তোমরা বক্তব্য বলেছেন যে দ্বীপকে রক্ষা করবার জন্য আমরা ছুটে গিয়েছিলাম সেই বাঁধের পার, ওকে কিছু লোক আক্রমণ করেছিল, সেখানে সেবকবাবু, আমি, অনল রায় চৌধুরী আমরা ছুটে গিয়েছিলাম ওকে রক্ষা করবার জন্য। আমরা ওর নাম দিয়ে দেবো যে ও সাংবাদিক, আমরা প্রবীর দেববর্মার নাম দিয়ে দেবো যে দীর্ঘকাল আমার সঙ্গে কাজ করেছে, অভিজিৎ ভট্টাচার্যের নাম দিয়ে দেবো ক্যামেরাম্যান হিসেবে যে দীর্ঘকাল আজকের পরিবারে কাজ করেছে, আজকালও করেছে। তাহলে আমরাই আছি, সমৃদ্ধা আছি, আমাদের সঙ্গে আমরা চিনতে পারছি না। এমনকি চন্দ্রার নাম আমরা এত নিচে নামিয়ে নিয়ে যে আমার এক ভাইয়ের স্ত্রী যিনি কাজ করছেন, চন্দ্রা রায়, প্রণব সরকারের স্ত্রী, যে তার নাম তুলে এনে আমরা আমার একজন ছোট ভাইয়ের স্ত্রীর মানহানি করবার মতো নিকৃষ্ট মানসিকতার মানুষ আমরা নই। ফলে আমরা বারবার বলছি এগুলি জালি ভোটার তারা, ওরা ভালো করেই জানেন। ওরা যে 5 জনের নাম করেছে তারপর আরো 5 জনের নাম ছিল, যদিও সেটা একটা ফেক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, যারাই করেছে। এবং উনি সেই ক্ষেত্রে বারে বারে শেখরদার কথা বলেছেন যে স্ক্রুটিনাইজার কমিটির প্রধান, স্ক্রুটিনি কমিটির প্রধান ছিলেন শেখর দত্ত। উনি কি করেছেন? সভাপতি ছিলেন, উনি কি করেছেন? উনি কি করেছেন সেটা ওনার মুখ থেকে শুনুন। আমি মাইক দিচ্ছি। বেস্ট পসিবল যারা ক্যান্ডিডেট, প্রার্থী বলতে যারা সবচেয়ে ভালো হতে পারতেন তাদেরকেই দেওয়া হয়েছে। জয়ন্ত ভট্টাচার্যের বিষয়টা আমার অনুযোগ প্রতিম সান্নিধ্যের রায় আজকের পরিবেশ সম্পাদক বিশেষভাবে ব্যাখ্যা করে বলেছেন। ওনাকে অনুরোধ করা হয়েছিল সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, আমরা সহমত হয়েই বলেছিলাম, কিন্তু তিনি তাতে সম্মত হননি। তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্তু আজকের এই সংকটময় মুহূর্তে সুবলদার পরিবর্তে ওনাকে সভাপতি পদে প্রার্থী করা, সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না, এখন সম্ভব নয়। যাই হোক, দুর্ভাগ্যজনক ঘটনা, তিনি একটু দূরে সরে। তো প্রেস ক্লাবের নির্বাচন তো চলে এসছে, 8 তারিখ হবে। সদস্যপদ নিয়ে, ভুটান নিয়ে অনেক বিতর্ক এখনো রয়ে গেছে। আমরা সেগুলো পুরোটা এখনো তুলে ধরছি না, কারণ আমাদের প্রচেষ্টা বা আমাদের আশা হলো যে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে সম্পন্ন হোক। এবং যেহেতু আমরা সবাই একই ক্লাবের সদস্য, আমরা যাতে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক নিয়ে আগে যেমন ছিলাম এখনও আছি, ভবিষ্যতেও যাতে থাকতে পারি, সেটাকে অব্যাহত রাখতে হবে। আমরা আর গাদা সরাসরি করতে চাই না বা কোনো বিরূপ মন্তব্য করতে চাই না। আমার বিশ্বাস নির্বাচনের প্রণোদন কমিটি ক্লাবের সদস্যদের বিষয়টি আবার পর্যালোচনা করে দেখবে এবং ক্লাবটা যাতে সত্যিকারের তার দায়িত্ব পালন করতে পারে। বিশেষ করে সংবিধানের 3 ধারা এবং 3 উপধারায় যে বক্তব্যটা, যে নির্দেশ দেওয়া আছে
সংবিধানে, সেটা মেনে প্রেস ক্লাবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। আর রাজনীতিকদের তলবি গ্রহণ করে বেশি দূর কখনো এগোনো যায় না, বা হাস্যমুখে টিভির পর্দায় ছবি তুলেও বেশি দূর এগোনো যায় না যদি প্রকৃত কন্ট্রিবিউশন, অবদান যদি না থাকে সোসাইটির। সাংবাদিক সমাজের প্রতি অবদান যদি থাকে তাহলেই সবাই মনে রাখে, সবাই মনে রাখবে। আর নিজের স্বার্থ চিন্তার ঊর্ধ্বে উঠে আমি যাদের নাম বললাম তারা সবাই কাজ করেছেন, নিজেদের পেশায় নিজেদের দায়িত্ব পালন করার পরও সাংবাদিক সমাজের প্রতি তাদের যে দায়িত্ব সেটা পালন করতে কেউই কুণ্ঠিত হননি, পিছিয়ে ছিলেন না, ভবিষ্যতেও থাকবেন না। তো এটা মনে রেখেই আমরা আবেদন জানাচ্ছি সমস্ত ভোটারদের প্রতি বা সমস্ত প্রেস ক্লাবের সদস্যদের প্রতি যে আমাদের এই প্যানেলকে, সেই আগরতলা প্রেস ক্লাব যে প্যানেল, তাকে জয়ী করে, তাদের সবাইকে, সমস্ত প্রার্থীদেরকে জয়ী করে নূতন প্রেস ক্লাব গঠনের জন্য এবং রাজনৈতিক যে কুপ্রভাব বা তলবি গ্রহণের যে একটা ধারা চালু হয়েছে তার থেকে ক্লাবকে মুক্ত করার জন্য, সাংবাদিকদের অধিকার এবং সুনিশ্চিত করার জন্য, তাদের সাংবিধানিক অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, তারা যাতে সঠিকভাবে নির্ভীকভাবে দায়িত্ব পালন করতে পারে, এই বিষয়ে নতুন কমিটি অবশ্যই সবসময় সক্রিয় থাকবে এবং এটাই হবে তাদের প্রধান লক্ষ্য। আর বাকি সমস্ত বিষয় আমাদের প্রতিশ্রুতি। পাবেন কিনা সেই ছবি পত্রিকা অফিসে বা ইলেকট্রনিক মিডিয়াতে দেখালে পরে তিনি মার খাবেন কি মার খাবেন না, রক্তাক্ত হবেন কি হবেন না, প্রতিবাদ করলে তার বাড়ি ভেঙে দেওয়া হবে কি হবে না, এই নিয়ে সাংবাদিক তার মতামত দেবেন না? আরে আপনারাই তো লড়াইটা করছেন। আসল লড়াইটা কে করে? সম্পাদক এবং মালিক মশাই তো ঘরে বসে থাকে। আসল লড়াই ফ্রন্টে দাঁড়িয়ে তো আপনারাই করছেন। রক্ত ঝরছে আপনাদের, হুমকি খেতে হচ্ছে আপনাদের, পুলিশ ধরলে পুলিশ আপনাদের উপরে আক্রমণ করছে, আপনাদের ধরে নিয়ে তুলে নিয়ে যাচ্ছে, আর আপনার মা বাবা ওনারা গিয়ে ধরাধরি করছে একে ওকে যে ভাই তাকে ছাড়িয়ে আনো। কি অপরাধ? কেন এটা হবে? সুতরাং বিধানসভা নির্বাচন তো করছি না আমরা, আমাদের ক্লাবের একটা পরিচালন কমিটি নির্বাচন করছি। যদি এরকম হয় তাহলে সামনে আপনারা কনস্টিটিউশন সংশোধন করে যে এত তফসিলি উপজাতিদের জন্য এত শতাংশ রাখতে হবে, তফসিলি জাতির জন্য এত শতাংশ রাখতে হবে, মহিলাদের জন্য এত, হিন্দুদের জন্য এত, মুসলমানদের জন্য এত শতাংশ আমাদের প্রার্থী ঠিক করতে হবে, এগুলো করে নেবেন। কিন্তু এগুলো অত্যন্ত সমালোচনার যোগ্য, এগুলো সমর্থন করার মতো নয়। প্রেস ক্লাবের নির্বাচনেও কেন বিভেদের দৃষ্টিভঙ্গি, কেন ভাগ করার দৃষ্টিভঙ্গি? ইলেকট্রনিক মিডিয়া, সংবাদপত্র ভাগ করে দাও, প্রার্থীদের মধ্যে কে তফসিলি উপজাতি, কে তফসিলি জাতি, কে হিন্দু, কে মুসলমান, কে মহিলা পুরুষ, ভাগ করে দাও। এইসব দৃষ্টিভঙ্গি প্রেস ক্লাবে দয়া করে আনবেন না। আমরা চাইছি প্রেস ক্লাবটাকে একটা সর্বাঙ্গ সুন্দর একটা জায়গা হিসেবে তার যে হৃত গৌরব যেটা হারিয়ে গেছে, এইখানে যারা আমাদের আজীবন সদস্য রয়েছেন প্রেস ক্লাবের, আগরতলা শহরের আমাদের রাজ্যের অনেক সম্মানিত মানুষ আছেন যারা আজীবন সদস্য, অ্যাসোসিয়েট মেম্বার যারা রয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যারা সরকারি দপ্তরে সাংবাদিকতা করতেন, লেখালেখি করতেন, বা বুদ্ধিজীবীরা, কবি, সাহিত্যিক, শিল্পী, তারা অনেকেই আমাদের হচ্ছে কি অ্যাসোসিয়েট মেম্বার, সহযোগী সদস্য। এরা আমরা নিজেরা চেয়ার ছেড়ে দিয়ে তারা কোনো অনুষ্ঠানে তাদেরকেও বসাই, তাদেরকে আদর করি, কারণ তারা একবার দুবার তিনবার হয়তো প্রেস ক্লাবে আসেন, সবসময় ওরা আসতে পারেন না, ওরা ব্যস্ত মানুষ। তাদের সঙ্গে আমাদের যে সুসম্পর্ক, সেই যে আনন্দঘন দিনগুলো, একসঙ্গে বসে সবাই মিলে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলা, সেই পরিবেশ কি প্রেস ক্লাবে আছে? তারা কি আসেন? কেউ আসেন না। এই পরিস্থিতিটা আমরা ফিরিয়ে আনতে চাই, এই সুন্দর একটা পরিবেশ আমরা ফিরিয়ে আনতে চাই। প্রেস ক্লাব একটা বুদ্ধিমান লোকরাই এখানে শুধু থাকবে তা নয়, সাংবাদিকদের পেশাকে উন্নত করার জন্য মন দেবে এবং কিভাবে আরো ভালো সাংবাদিক আমরা গড়ে তুলতে পারি। খুব কষ্ট লাগে যেগুলো বলছিলেন, আজকেও প্রতিবাদী কলম পত্রিকাতে কোনো একটা খবর বেরিয়েছে, নিশ্চয়ই সাংবাদিক লিখেছেন, নিশ্চয়ই কোনো সাংবাদিক পাঠিয়েছেন, তার বিরুদ্ধে অত্যন্ত কুৎসিত ভাবে
গালিগালাজ ইত্যাদি সব মিছিল এবং মানে দু জায়গায় হয়েছে, এগুলো নিশ্চয়ই প্রতিবাদের যোগ্য, কিন্তু আগরতলা প্রেস ক্লাবকে প্রতিবাদ করবে না। একটি ঘটনাতেও, যেটা সুবলদা বলেছেন, একটি ঘটনাতেও আগরতলা প্রেস ক্লাব তার প্রতিবাদ করছে না, তাহলে সাংবাদিকতা যিনি আমি করছি আমার নিরাপদ থাকি। আরে প্রেস ক্লাব তো সঙ্গে দাঁড়াবে, একটা লিটেন বিবৃতি, আর তো কিছু নয়। শেষ কথা যেটা বলতে চাই, শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিক, আমি যে চ্যানেলের, আমি মালিক নই কোনো চ্যানেলের, কিন্তু আমি যে চ্যানেলের উপরে আছি সেই চ্যানেলেরই সাংবাদিক, তারই অ্যাসাইনমেন্ট করার জন্য মান্দাইতে গেছিলেন শান্তনু ভৌমিক, উজ্জ্বল এক সাংবাদিক। সে কার হাতে খুন হয়েছে, কিভাবে খুন হয়েছে, এগুলো সবাই আমরা জানি, কিন্তু তদন্তে বেরোচ্ছে না। সিবিআই ইনকোয়ারির জন্য অনেক মোম জ্বালানো হয়েছে, এই মোম জ্বালানোর শিখা থেকে একটা সরকারও তৈরি হয়ে গেছে, নতুন সরকার পালাবদল ঘটে গেছে, কিন্তু আজ পর্যন্ত সিবিআই 2.5 বছর পেরিয়ে গেছে, সিবিআই ইনকোয়ারি, সুদীপ দত্ত ভৌমিক, সিবিআই ইনকোয়ারি আজ পর্যন্ত এক চুল এগোয়নি। প্রেস ক্লাবের কোনো ভূমিকা রয়েছে? যারা এতদিন মোমবাতি জ্বালিয়েছিলেন তারা প্রেস ক্লাবে কি পোস্টে এসে তারা নিজেরা কি একবার এটা নিয়ে তদবির করছেন? কেন এগোবে না? সাংবাদিকদের ডাক দিয়েছেন, বলে চলুন আপনারা, আমরা তো আগে তো মিছিল করেছি, আমি সেদিনও বলছিলাম বিহার প্রেস বিল, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে মিছিল করেছি, মৌন মিছিল করেছি, বুকে কালো ব্যাজ করে প্রেস ক্লাবের ডাকে করেছি। আমরা ঐতিহ্য রয়েছে। সুবলদার পত্রিকায় কাজ করতেন সুদীপ দত্ত ভৌমিক, তিনি খুন হয়ে গেলেন, কিছু অ্যারেস্ট হয়েছিল, সেগুলো আগের সরকারের সময়, 2 পরিবারে 10 লক্ষ করে টাকা আগের সরকার দিয়েছে, কি হলো 2.5 বছরে? প্রশ্ন করবো না আমরা? প্রশ্ন করলে আমি আক্রান্ত হয়ে যাব, আমার চ্যানেল বন্ধ হয়ে যাবে, আমার বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হবে। এই পরিবেশ পরিস্থিতির প্রতিবাদ আমাদের করতে হবে। এই জন্যই আমরা বলছি, সাংবাদিকদের স্বাধীনতা, আমরা আত্মসমর্পণ করব না আত্মনির্ভর হয়ে, আমরা কি স্থাবকতা করবো না আত্মসমর্পণ করব? আত্মসমর্পণ করে স্থাবকতা করে দিন কাটাবো, না স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াবো, যেটা সুবলদা বলেছেন প্রথমেই। সেই জন্য এবারের নির্বাচনটা যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, নিশ্চয়ই আপনারা যারা নির্বাচক মন্ডলী, আমার শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলী, আপনারা সুচিন্তিত নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইতিমধ্যে কাকে ভোট দেবেন, কোন প্যানেলে ভোট দেবেন। শেষবার আমরা অনুরোধ করবো আমাদের, শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের জন্য নয়, শুধু কাকে দেখতে ভালো আর কে আমাকে পিঠে হাত বুলিয়ে, বা আমি শুনুন আমি আহত হলে আমাকে গিয়ে একটু আপেল দিলেন, এটা নিশ্চয়ই প্রশংসার যোগ্য, কিন্তু প্রতিবাদ করবেন না। আমাকে যে আক্রমণ করলো তার প্রতিবাদ করবেন না, তার গ্রেপ্তারের জন্য আপনি দাঁড়াবেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে এতগুলো পর আক্রমণ সারা রাজ্যে, আপনারা প্রতিবাদ করবেন না। সুতরাং যে কথাটা বলতে চাইছি, যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কিন্তু একবার ভাবুন, আরেকবার ভাবুন, কাকে ভোট দিচ্ছেন, কেন ভোট দিচ্ছেন। এবারের নির্বাচনটা বিশেষ একটা পরিস্থিতির মধ্যে হচ্ছে, আপনারা সব বোঝেন। এই পরিস্থিতিতে শুধু ভোটটা দিয়ে বলুন যে আমরা আগরতলা প্রেস ক্লাবকে রক্ষা করতে চাই, তার সম্মান ঐতিহ্য রক্ষা করতে চাই, ফিরিয়ে আনতে চাই, এবং রাজ্যে গণতন্ত্র, সাংবাদিকদের লেখার স্বাধীনতা, মাইকটা বুমটা হাতে নিয়ে কথা বলার স্বাধীনতা, ক্যামেরায় ছবি তোলার স্বাধীনতা, এটা আমরা চাই। এই কথাটা বলুন এবং সেভ আগরতলা প্রেস ক্লাব কমিটিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই কথাটা বলুন। আমার হয়েছে সেটা নিয়ে গেল, সেখানে সদস্যপদের দেওয়ার বিষয় আছে, কিন্তু এখানে একটা গুরুতর প্রশ্ন আছে। আপনারা সবাই হয়তো জানেন 2018 সালের মার্চ মাসে একটা প্রায় সামরিক অভ্যুত্থানের মধ্যে প্রেস ক্লাব জবরদখল করা হয়। তার কুশীলবরা কারা ছিলেন আপনারা জানেন। বর্তমানে আমাদের যে বিপরীত পক্ষে যারা নির্বাচনে লড়াই করেছেন তার সম্পাদক পদপ্রার্থী, ওনার নেতৃত্বে এই সবটা হয়েছিল, এবং ক্লাবের ত্রিপুরা রাজ্যের বরিষ্ঠতম সাংবাদিক, অত্যন্ত প্রীতি মানুষ, কবি,
দি স্টেটসম্যান পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট ছিলেন বর্তমানে 81 বছর বয়স, সত্যদাগে আমাদের শ্রদ্ধেয় সত্যব্রত চক্রবর্তী মহোদয় এবং অন্যান্য ম্যানেজিং কমিটির সদস্যদের অপমান করে, লাঞ্ছিত করে, বাধ্য করা হয় পদত্যাগ করতে, তারপর সেটা জবরদখল করা হয়। প্রায় একা চালিয়েছেন 6 মাস। তারপর একটা নির্বাচনের আয়োজন করা হয়, সেখানে সুবল দাগে সভাপতি এবং অন্য কয়েকজনকে দেওয়া হয়। অন্য কোনো প্রার্থী যেহেতু ছিলেন না, সেই জন্য নির্বাচন হয়নি, সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। প্রশ্ন হলো, এই সময়ের মধ্যে কতজনকে সদস্যপদ দেওয়া হয়েছে সম্পূর্ণ সংবিধান বহির্ভূত এবং আইন বহির্ভূতভাবে, সেটার কিন্তু কোনো হিসাব এখনো হয়নি। আমি আশা করব নতুন যে ম্যানেজিং কমিটি নির্বাচিত হবে, আমার আশা আমাদের প্যানেলের প্রার্থীরা জয়ী হবে, ওরা সেটা খুব ভালোভাবে গভীরভাবে পর্যালোচনা করবেন। কারণ ওই সময় আমরা জানি, এবং 18 সেপ্টেম্বরের পরে সভাপতিকেও সম্পূর্ণ ঘুমিয়ে রেখে ওনার নির্দেশ অমান্য করে, উপদেশ অমান্য করে অনেককে দেওয়া হয়েছে, এবং এই বিষয়গুলো স্ক্রুটিনি সাব কমিটির মিটিংয়ে কিন্তু আসে না। সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার একটা পরিচয় দিয়ে অনেককে সদস্যপদ দেওয়া হয়েছে। তো এই গেল সংবিধানের প্রতি ওনাদের শ্রদ্ধাভক্তির একটা বড় নিদর্শন। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমি বলছি, ওনারা গতকাল আমাদের যারা প্রার্থী প্যানেল, সেই প্রার্থীদের মহত্ব, তাদের জীবনের সাফল্য বৃদ্ধি নিয়ে অনেক কথা বলেছেন। আমাদের সমস্ত বলার প্রয়োজন ছিল না, কিন্তু একটু প্রত্যুত্তর দিতেই হয়। সেই জন্য আমি আপনাদের মাধ্যমে যারা ভোটার, যারা প্রেস ক্লাবের সদস্যা বা সাধারণভাবে জনগণও দেখবেন টিভি চ্যানেলের পরিবেশিত সংবাদ, তাদের উদ্দেশ্যেও নিবেদন করছি যে আমাদের সভাপতি পদপ্রার্থী মাননীয় সুবল দে মহোদয় বর্ষিয়ান সাংবাদিক, অত্যন্ত সংগ্রামী, ইতিহাসবান, রাজ্যের সাংবাদিকদের সাথে সমস্ত সংগ্রামে তিনি জড়িত ছিলেন, সংশ্লিষ্ট ছিলেন। উনার প্রধানতায় বৈদ্যুতিন মাধ্যমের যে বিজ্ঞাপন বা সরকারি পরিচয়পত্র সেটা হয়েছে, উনিই উদ্যোগী হয়েছিলেন, এবং উনার নেতৃত্বেই অনেক বড় বড় আন্দোলন হয়েছে। এবং এই যে আমাদের অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের আন্দোলন, তারও নেতৃত্ব হয় ওনার নির্দেশে আমরাও কাজ করেছি, তার ভবিষ্যতে করব। তো সুবল দা সম্পর্কে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই, তিনি অত্যন্ত পরিচিত প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। সম্পাদক পদপ্রার্থী আমাদের জয়ন্ত দেবনাথ, ওনার একটা দোষ আমরা বলতে পারি, তিনি হাস্যময় একটা মুখ নিয়ে টিভির পর্দায় দাঁড়াতে পারেন না বা চেষ্টা করেননি কখনো, এটা হচ্ছে একটা ত্রুটি। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত কৃতি মানুষ। ত্রিপুরায় ওয়েব মিডিয়া তিনি চালু করেছিলেন, এই বিষয়ে তিনি অগ্রগতি। তারপর এখন অবশ্য বেশ কিছু আছে। তিনি অনেকগুলি বই লিখেছেন, যে বইগুলি ত্রিপুরা রাজ্যের প্রতিযোগিতামূলক পরীক্ষার যে সমস্ত প্রার্থীরা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, টিপিএসসি বা অন্যান্য বিষয়ে যারা পরীক্ষা দিয়ে থাকেন, তারা এই বইগুলো মুড়ি মুরগির মতো পড়ে। ওনার লেখা বই জনস্বার্থে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে, যার সম্পর্কে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই কিছুই জানেন না, সেই প্রকল্পগুলোর সুবিধা কিভাবে নেওয়া যেতে পারে, সাধারণ মানুষ কিভাবে পেতে পারে, তার সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে তিনি বই লিখেছেন। সেই বইটা ত্রিপুরার প্রায় সমস্ত পঞ্চায়েতে পাওয়া যাবে বা অনেক ভিলেজ কমিটিতে পাওয়া যাবে। তারপর রাইট ইনফরমেশনের উপর অনেক বই আছে, সেটা অত্যন্ত অনুধাবনযোগ্য ভালো একটা বই, এই যে তথ্য অধিকার আইনের। আর সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেবনাথ সবসময় সক্রিয়। এই সুদীপ শান্তনু হত্যাকাণ্ডের পর যে আন্দোলন হয়, তার মধ্যে তিনি অংশীদার ছিলেন, এবং সুদীপের যখন মৃতদেহ জিবি হাসপাতালে আনা হয়, তখন যে এফআইআর এর কপিটা, যেটা প্রথমে জিবি আউটপোস্টে জমা করা হয়, সেটা ওনার ড্রাফট করা, ওনার খসড়া তৈরি করা। তো জয়ন্ত দেবনাথের সবসময় যোগাযোগ আছে সাংবাদিকদের সঙ্গে, সাংবাদিকদের আশা আকাঙ্ক্ষা আন্দোলন এগুলোর সঙ্গে তিনি সম্পৃক্ত, এবং ব্যক্তিগতভাবে তিনি অনেক সাংবাদিকদেরকে সাহায্য করার চেষ্টা করেছেন, সবসময় সেই চেষ্টা তার অব্যাহত আছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট অরুণ নাথ সহসভাপতি পদের প্রার্থী, ত্রিপুরার প্রথম ইংরেজি দৈনিকের প্রতিষ্ঠাতা সম্পাদক, তিনি আগেও ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক এবং অত্যন্ত সফল সম্পাদক। প্রেস ক্লাবে প্রাণ সঞ্চার করতে ওনার ভূমিকা ছিল সর্বাগ্রগণ্য। প্রেস ক্লাব যদিও 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম দিকে তার মধ্যে ততটা প্রাণ চাঞ্চল্য ছিল না, নিজের কাজে সবাই ব্যস্ত থাকতেন, অতি অল্প সংখ্যক সদস্যা বোধহয় তখন কেউই ছিলেন না। তো অরুণনাথের নেতৃত্বে সেটা শুরু হয়। আমি তখন অবশ্য সভাপতি ছিলাম, সেটা 1989-এর কথা বলছি, অরুণনাথ যখন সম্পাদক হয়েছিলেন। তারপরে আমাদের সহকারী সম্পাদক আছেন রাজেশ কর মহোদয়, অত্যন্ত কর্মঠ এবং প্রীতি সাংবাদিক, তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন, এবং বাকি নামগুলো সবগুলো মনে নেই, আমি একটু দেখে বলছি। কোষাধ্যক্ষ পদে আছেন তরুণ
রাজকুমার তরুণজিৎ সিং, ওনার বড় ভাই, দীর্ঘদিন প্রেস ক্লাবের প্রথম কমিটি থেকে 1984 সাল থেকে কাজ করেছেন ট্রেজারার হিসেবে। তিনি মোরক পত্রিকায় আছেন, সংখ্যালঘু মেতেই মণিপুরীদের একটা পত্রিকা। তরুণজিৎ অত্যন্ত আদর্শবাদী এবং নীতিনিষ্ঠ মানুষ, তিনি আবার প্রার্থী হয়েছেন প্রথম। উনার পিতাও ছিলেন অত্যন্ত সহজ একজন রাজনীতিক, তিনি মনোনীত সদস্য ছিলেন ত্রিপুরা বিধানসভায়। তখন ছিল 30 সদস্য বিধানসভা, 1967 থেকে শুরু হয়েছিল, এটা 63 থেকে 67 সনের যে বিধানসভা, তার মধ্যে মনোনীত সদস্য ছিলেন ওনার পিতা প্রয়াত রাজকুমার কমলজিৎ সিং। সবাইকে অভিনন্দন আজকের এই প্রেস মিটে আসার জন্য। আমরা আজকের এই মঞ্চ থেকে এবারের ভোটের জন্য শেষবারের মতো আপনাদের কাছে আবেদন রাখছি যে আমাদের আগরতলা সেভ আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এই আবেদন রাখছি। আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই প্রেস মিটের আগে আমাদের যারা প্রতিপক্ষ, আমাদের বিপক্ষে যারা দাঁড়িয়েছে এবং প্যানেল দিয়েছে, তারা একটা প্রেস মিট করেছে। সেই প্রেস মিটে তাদের 80% আলোচনাই ছিল আমাদের সমালোচনা। ওরা কি করবে, আগামী দিন ওরা কিভাবে প্রেস ক্লাবকে কোথায় নিয়ে যাবে, সে সমস্ত আলোচনায় এরা উৎস রেখেছে। যেহেতু এরা আলোচনা করেছে, কতগুলি প্রশ্ন তো উঠেই এসেছে, সেই প্রশ্নগুলি নিয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি, সেই প্রশ্নগুলি পরিষ্কার করবার জন্য। আমরা একথা বিশ্বাস করি যে সম্মিলিতভাবে আমাদের বিপক্ষের প্যানেলের মুখপাত্র হিসাবে অনুযোগপ্রতিম সেবক ভট্টাচার্য সমস্ত ঘটনা তুলে ধরেছেন এবং এই প্রসঙ্গে উনি প্রথমেই যে কথাটা বলেছেন যে উনি বলেছেন যে আমাদের কথা রেফার করে উনি বলেছেন যে ওরা যে প্রেস নোট বা একটা লিফলেট দিয়েছেন, এরকম বলছেন একটা আমরা যে কাগজটা আপনাদের সামনে সেই দিন প্রেজেন্ট করেছি তা নিয়ে বলছেন। আমি ওনার অবগতির জন্য জানাই এবং ওই প্যানেলের ভদ্র মহোদয়দের অবগতির জন্য জানাই, সেটা কোনো লিফলেট নয়, প্রেস নোটও নয়, সেটা ইস্তাহার। আমি অবাক হয়ে যাই যে দীর্ঘ গণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেবক ভট্টাচার্য, কিন্তু উনি এটা ইস্তাহার এবং এটা প্রেস নোটের পার্থক্য করতে পারলেন না। এটা খুব দুঃখজনক। এটা কি শুধুই প্রতিপক্ষকে নামিয়ে দেওয়ার জন্য বলা? আমার মনে হয় এ বিষয়ে অনেক বেশি সম্মানজনক এবং ইতিবাচক বক্তব্য আমরা প্রতিপক্ষের কাছ থেকে আশা করি। উনি সেকেন্ড পয়েন্টে একটা কথা বলেছেন, সাংবাদিকতা মানে হচ্ছে বুদ্ধির চর্চা। প্রেস ক্লাবের নির্বাচন মূলত সাংবাদিক এবং সংবাদ কর্মীরাই ভোটার। এখানে সাংবাদিকতা মানে বুদ্ধির চর্চা, এই সংজ্ঞা উনি কোথায় পেলেন? সাংবাদিকতা মানে হচ্ছে একটা মননশীলতা, একটা দায়বদ্ধতা, পরীক্ষা, পর্যবেক্ষণ এবং একটা সিদ্ধান্তে পৌঁছানো। এটা একটা বিজ্ঞান। আজকে বিশ্ববিদ্যালয়গুলিতে সাংবাদিকতা একটা কোর্স পড়ানো হচ্ছে। আপনি যদি সেটাকে শুধু সেবকবাবু, আপনি যদি সেটাকে শুধু বুদ্ধির চর্চা হিসাবে ভাবেন বা এইভাবে সংজ্ঞায়িত করেন, এতে করে আপামর সাংবাদিকতা যে বিষয়টা, সেটাই তো অপমানিত হয়ে যায়। আমি বলবো যে এই ব্যাপারটা সম্পর্কে ওনার একটা স্পষ্ট ধারণা থাকা উচিত। যেহেতু সাংবাদিকদের প্যানেলের মুখপাত্র হিসাবে উনি কথা বলছেন, সেই অর্থে উনি এই ব্যাপারটা নিয়ে স্পষ্টতা উনি ধারণ করুক, যাতে করে আমাদের যারা জুনিয়র সাংবাদিক আছেন, আগামী প্রজন্মের যে সাংবাদিক বন্ধুরা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা যাতে করে উপকৃত হয়। থার্ড পয়েন্ট উনি বলেছেন, অদ্ভুত আর একটা কথা বলেছেন। উনি আমাদের কনস্টিটিউশনটা হাতে নিয়ে দেখিয়ে বলছেন এর মধ্যে আছে যে ট্রেড ইউনিয়ন করা যাবে না। সেটা তো আমরা করেছি এবং সেটা স্বীকারও করেছেন যে আমরা পড়েছি। নিশ্চয়ই ওরা ইত্যাদি প্রাজ্ঞ বলে উনি বলেছেন যে ওরা নিশ্চয়ই সেটা পড়েছেন, নিশ্চয়ই সেটা দেখেছেন এবং আমরা সেটা রাজনীতিকরণ করছি। কিভাবে রাজনীতিকরণ করছি আমরা? কনস্টিটিউশনের 6 নম্বর পয়েন্টে যেখানে বলা আছে যে ট্রেড ইউনিয়ন করা যাবে না, সেটা তো আমরা জানি। ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এবং প্রেস ক্লাব সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে। আমরা সেটা করতে যাবো কেন? এবার শুনুন, উনি অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমাদের যে ইস্তেহার, সেটার মধ্যে একটি শব্দ যেটা আমরা ব্যবহার করেছি, যে একচেটিয়া পুঁজিপতিদের এবং ক্ষমতা লোভীদের, এই যে মহামন্দা
মন্দা এবং এই যে মহামারী তাকে ব্যবহার করে একচেটিয়া পুঁজিপাতি এবং ক্ষমতালিপ্সুরা যে উঠে আসছে, এই শব্দ কয়েকটি, বাক্য কয়েকটি আমরা ব্যবহার করেছি, সেটা থেকে উনি এই ধারণায় পৌঁছে গেলেন যে আমরা বামপন্থী ট্রেড ইউনিয়নের লাইন ব্যবহার করছি। দীর্ঘদিন গণ আন্দোলনে থাকা সেবক বাবুর কাছ থেকে অন্তত এই অজ্ঞতাটুকু আমরা প্রত্যাশা করি না। কারণ ট্রেড ইউনিয়ন কি সেটাও যেমন ওনার কাছে পরিষ্কার না, তেমন একচেটিয়া পুঁজি কি সেটাও ওনার কাছে পরিষ্কার না। একচেটিয়া পুঁজি কোনো বামপন্থী বা ডানপন্থীদের কোড নয়। পুঁজির ক্রমবিকাশ, পুঁজি কত প্রকার, কি কি জানলে বহুজাতিক পুঁজি কোনটা, একচেটিয়া পুঁজি কোনটা, এটা ওনার জানা উচিত ছিল। সাংবাদিকতা করতে গেলে তো এই সমস্ত সাধারণ জ্ঞানের অত্যন্ত প্রয়োজন। কিন্তু এটাকে বলে আমাদের নতুন প্রজন্মের সাংবাদিক বন্ধুদের যদি কনভিন্স করা হয়, তাহলে নিশ্চয়ই আমাদের বক্তব্য থাকবে। আমরা অবশ্যই বলবো যে উনি ব্যাপারটা বুঝতেই পারেননি। আমরা কোনোভাবেই প্রেস ক্লাবকে নিয়ে বলিনি, আরেকটু ভালো করে পড়লেই উনি বুঝতে পারতেন যে বহির্বিশ্ব, আমাদের এই প্রেস ক্লাবের বাইরে যে বিস্তৃত বিশ্ব, সেই বিশ্বটার বর্ণনা করতে গিয়ে আমরা সেটা বলেছি। এবং এটা কোথাও এখানকার ট্রেড ইউনিয়ন করা যাবে কি যাবে না, আমাদের কনস্টিটিউশনে যে কথাটি বলা আছে তার সঙ্গে কোথাও এটা কন্ট্রাডিক্ট করে না, কারণ এটা সম্পূর্ণ ভিন্ন কথা। আমি প্রথমেই বলছি, কনস্টিটিউশনটা মেনেই আমরা এই জায়গাটাতে এসেছি। অতএব আমরা যদি এই সমস্ত কথা বলে রাজনীতিকরণ করার চেষ্টা করি, তাহলে উনি আমাদের বিরুদ্ধে মামলায় যান, কমপ্লেইন করুন। সেটা না করে আমাদের যারা ভোটার, মানে যারা এই প্রেস ক্লাবের সংবাদকর্মী অথবা সাংবাদিক, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কেন? আমি বলবো উর্জুপ্রতিম সেবকবাবু এই ব্যাপারে যথেষ্ট সতর্ক হবেন, যাতে করে আগামী দিন কোনো ভুল ব্যাখ্যা আপনি না করেন। কারণ আপনার প্রতি আপনি ছোট হলেও আপনি আমাদের অত্যন্ত স্নেহের, ফলে আপনি কোথাও ভুল করলে সেটা আমাদের বুকে লাগে। আপনি আমাদের আঙুল কেটে অবশ্যই দেবেন একলব্যের মতো, আপনি বলেছেন, কিন্তু সেটার প্রয়োজন আমাদের নেই। আপনি শুধু সঠিকভাবে সংজ্ঞায়িত করুন সঠিক জিনিসকে, এতে করে আমাদের প্রতি সম্মান জানানো হোক কি না, আমাদের জুনিয়র যারা আছেন, আগামী প্রজন্মে যারা উঠে আসছেন, তাদের কাছে বস্তুর সঠিক ব্যাখ্যাটুকু যাবে, সেটা বলছেন। আগরতলা প্রেস ক্লাবের ঐতিহ্য, সম্মান এবং আগরতলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদককে আদালতে টেনে নিয়ে টানা হেঁচড়া যারা করেছিল, আদালতের রায়ে তারা আজকে পরাস্ত হয়েছে। আদালত আগরতলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন এবং সাধারণ সভা বাতিল করার যে আর্জি জানিয়েছিল বা ইনজাংশন চেয়েছিল, সেই আর্জি খারিজ করে দিয়েছে। এটা অতিশয় দুঃখের ঘটনা। প্রেস ক্লাবের মতোটা ঐতিহ্যবাহী সংগঠনকে যারা কোর্ট কাছে নিয়ে যাচ্ছেন, এটা আমাদের সোসাইটির পক্ষে একটা লজ্জার ব্যাপার। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা আলোচনার মধ্যে সমস্যার সমাধান করা সম্ভব নয়। যাকে এটা একটা খবর দিলাম, সে আদালত তাদের ইনজাংশনের যে আর্জি করেছিল, সেই আর্জি খারিজ করে দিয়েছে। এটা অর্ডারের প্রতিলিপি আপনাদের অফিসে পাঠিয়ে দেওয়া হবে। 2 নম্বর হলো নির্বাচন সংক্রান্ত নয়, সেটা হলো কালকেও আবার প্রতিবাদী কলম পত্রিকায় উদয়পুর এবং করবুকে পত্রিকার প্যাকেট পড়ানো হয়েছে, জ্বালানো হয়েছে এবং শাসক দলের কর্মীরা এই কাগজের বিরুদ্ধে মিছিল করে। এই ধরনের ঘটনা রাজ্যে এর আগে আমরা বামফ্রন্টে আমরা দেখেছি। সন্ধান পত্রিকা পড়ানো হয়েছে, সন্ধান সম্পাদকের পুষ্পপুতুল দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আলটিমেটলি এইসব যারা করে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা যারা বিপন্ন করে, তাদের কিন্তু শেষ রক্ষা ইতিহাসের গল্পরে স্থান হয়। সুতরাং এইসব যারা করছে তাদেরকে বিরত থাকা উচিত আমি মনে করি, না হলে কিন্তু তাদের অবস্থাও সেই ইতিহাসের ডাস্টবিনই যাবে। এবং আপনারা সবাই জানেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট
ঘটিত হয়েছে এইসব বিষয় সামনে রেখে সংবাদপত্রের এবং সংবাদ মাধ্যমে আপনারা যারা সাংবাদিক হতেন তাদের কণ্ঠস্তব্ধ করা দেওয়ার জন্য এর আগে জারি করা হয়েছে আপনার একটি কারা কানুন, যেই কানুনের প্রেক্ষিতে আপনারা আজকে কোনো সরকারি দপ্তরের কোনো অফিসারের কাছ থেকে নিউজের বিষয়ে কোনো প্রতি উত্তর পান বা উত্তর পান। তারপরে মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন রাজ্যের সংবাদ মাধ্যমকে দেখা দেবেন এবং তিনি ক্ষমা পান। সেই ক্ষেত্র থেকে সেই গর্ব থেকে উঠে এসছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। এবং আপনারা দেখছেন আমরা সারা রাজ্যব্যাপী আন্দোলন করছি। এইখানে আমরা আগরতলা প্রেস ক্লাবের সামনে আমরা কালারের ধান করে প্রতিবাদ করেছি, আমরা গণধর্ণা করেছি সারা রাজ্যের সাংবাদিকদের নিয়ে। তখনই এসে গেল আগরতলা প্রেস ক্লাব নির্বাচন। আমরাই একমাত্র বলতে পারি যে প্রেস ক্লাবের নির্বাচন আমরা ঠিক টাইমলি করছি, আগের মতন কমিটি সাজিয়ে আমরা এই বছরটা থেকে যেতে চাই এই কথা বলি। কিন্তু এবারের নির্বাচনটা একটা তাৎপর্য রয়েছে। এই নির্বাচনে দুই পক্ষ লড়াই করছে। এক পক্ষের নেতৃত্বে আমি রয়েছি, আর এক পক্ষের নেতৃত্বে আমারই ছোট ভাইয়েরা রয়েছে। বয়সের তুলনায় আমি এখানে বড় যতটুকু মনে হয়, সুতরাং আমার স্নেহাশ্রিতের বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না। তো এবার লড়াইটা কিন্তু তার সংবাদপত্রের স্বাধীনতা যারা বিশ্বাস করেন তাদের সাথে, সংবাদপত্রের স্বাধীনতা যারা অবিশ্বাস করেন তাদের বিরুদ্ধে। এই লড়াইয়ে সংবাদপত্র আত্মসমর্পণ করব না স্বাধীনতা বিসর্জন দিয়ে মাথা নত করে চলব, এই লড়াই এবারকার লড়াইয়ে তা পরিষ্কার নেই। আমরা কি চাই? আমরা সংবাদ মাধ্যমকে কোনো সরকারের পদনত করে চলতে দেব, নাকি আমাদের যে স্বকীয়তা আমরা এত বছর দীর্ঘ বছর ধরে যে স্বাভিমান যে ইয়ে রেখে আমরা চলে আসছি তা বজায় রাখব? এই দুটোর মধ্যেই নির্বাচন। এক পক্ষ সঙ্গে এক পক্ষ যারা আমরা লড়াই করছি, আমরা সংবাদপত্রের, সংবাদ মাধ্যমের, সংবাদপত্র কর্মীদের, সাংবাদিকদের স্বাধীনতার জন্য লড়াই করছি, তারা স্বাধীনভাবে যাতে কাজ করছে। অন্য পক্ষ সরকারের সাথে মদত দিচ্ছে, এবং মদত দিচ্ছেন বলেই মুখ্যমন্ত্রীর বক্তৃতার পর 9টি ঘটনা ঘটেছে। আগরতলা প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি বলছে না, আমি প্রেস ক্লাব এই কাজগুলি করে থাকেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক, নিজ উদ্যোগেই তিনি বিভিন্ন বিষয়ে নিন্দা করেন। কিন্তু দেখা গেল লক্ষণের বিষয় হলো এই যে ঘটনাগুলি ঘটল মুখ্যমন্ত্রীর বক্তৃতার পর, মুখ্যমন্ত্রীর ধমকির পর, একটি ক্ষেত্রেও আগরতলা প্রেস ক্লাব কোনো দিন তো বোঝা গেল আগরতলা প্রেস ক্লাবে যারা আছেন, ম্যানেজিং কমিটি যারা আছেন, আপনাদের একটা জিনিস পরিষ্কার করে রাখি, সভাপতি পদটা একটা জাহাজের মাস্তুলের মতো, নৌকা যে আপনারা ইয়ে দেখেছেন না, সেটার মতো সভাপতির বিশেষ কোনো কাজ থাকে না। পুরো কাজটি আগরতলা প্রেস ক্লাবের কনস্টিটিউশন অনুযায়ী প্রেস ক্লাব সচিব করে থাকে, সেইগুলি অন্যরা দেখে থাকে, কিন্তু পুরো দায়িত্বটা প্রেস ক্লাব সচিবের। আমরা লক্ষ্য করেছি যে আমরা যখন সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার এবং কালাকানুন প্রত্যাহারের দাবিতে এই রাস্তায় ধর্ণা করছি, রাজ্যের সমস্ত স্তরের সাংবাদিকরা এখানে এসে ধর্ণা করছে, তখন দেখা গেল যে এক পক্ষ বিজ্ঞাপনের দাবিতে আগরতলা প্রেস ক্লাবের সামনে ধর্ণা দিচ্ছে। নির্বাচন কাল বাদে পরশু, দুটো প্যানেল তো মুখোমুখি রয়েছে। আমাদের সবাই পরিচিত, সবাই আমাদের বন্ধুস্থানীয়, শুধু নীতিগত একটা লড়াই আমরা লড়ছি। এবং এটাকে কেন্দ্র করে আমি প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি
সোশ্যাল মিডিয়াতে এবং আরো হুইসপারিং ক্যাম্পেনের মধ্যেও কিছু কিছু অরুচিকর কথা এবং সঙ্গে ছবি ইত্যাদি করে অপপ্রচার করার চেষ্টা হচ্ছে। এগুলো কোনো অবস্থাতে আমরা সমর্থন করি না। আমরা আগেও নিন্দা করেছি, ধিক্কার জানিয়েছি। কোনো ব্যক্তিগত আক্রমণের জায়গা নেই। ব্যক্তিগতভাবে আমরা কেউ কারো শত্রু নই। সবার সঙ্গে সবার সুসম্পর্ক থাকবে, নীতিগতভাবে বিভিন্ন অবস্থান থাকতে পারে, কিন্তু আমরা সবাই প্রেস ক্লাবের সদস্য এবং সাংবাদিকতা করি। এই কথাটা আমি শুরুতে বলে নিলাম। আরেকটা জিনিস বলার রয়েছে, সেটা হচ্ছে একটা ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে যে ইলেকট্রনিক মিডিয়া এবং সংবাদপত্র ভাগ হয়ে গেছে, লড়াই হচ্ছে দুটোর মধ্যে। এবং বলাও হয়েছে আমাদের এই সেফ প্রেস ক্লাব কমিটির মধ্যে কোনো ইলেকট্রনিক মিডিয়ার লোক নেই। প্রথমত এইভাবে ভাগ করার প্রয়াসটা প্রথম শুরু হয়েছে, যেটা আপনারা শুনেছেন, দুজন সুবর্ণাও বলেছেন, আমরা যখন সারা রাজ্যে গান্ধী জয়ন্তীতে কালো ব্যাজ পড়ছিলাম, সমস্ত সাংবাদিক ইনক্লুডিং ইলেকট্রনিক মিডিয়া, তখন ইলেকট্রনিক মিডিয়ার ছোট্ট একটা অংশ 51% বিজ্ঞাপনের দাবিতে তারা গণ অবস্থান করেন। এবং আমরা দেখেছি এখনো যে ইলেকট্রনিক মিডিয়া বিজ্ঞাপন পায়, সব ইলেকট্রনিক মিডিয়া কিন্তু বিজ্ঞাপন পায় না। 2টি বা 3টি মিডিয়া বাছাই করা, সবাই জানে, তারাই সিংহভাগ বিজ্ঞাপন পেয়ে থাকেন। এগুলো আমাদের আজকের কথা নয়, বলার জন্যে আমরা এগুলো বাছাই করিনি, কিন্তু তারা যেহেতু বলেছেন সেই জন্য আমরা জবাব দিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে এখনো একটা ইলেকট্রনিক মিডিয়ার এডিটর ইন চিফ, আমাদের সঙ্গে মনীষা পাল চৌধুরী, তিনি নিজে ত্রিপুরা রাজ্যে একটি দৃষ্টান্ত, যে একটি মহিলা কিভাবে নানা প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে করে আজকে একটা ইলেকট্রনিক মিডিয়াকে প্রতিষ্ঠিত করেছেন এবং সমানে এটা চালিয়ে যাচ্ছেন। আমাদের রাজীব দত্ত মৃণালে নিয়ে আপনারা দেখেন খুবই পপুলার প্রতিদিনকার টক শো উনি নিজে করে থাকেন, অত্যন্ত সক্রিয় সাংবাদিক এবং অ্যাঙ্কার। তো আমরা ইলেকট্রনিক মিডিয়া আমাদের সঙ্গে নেই, এই কথাটা উনি সম্ভবত বলতে চাইছেন। এবং আমাদের সানি দেব রায়, আপনারা জানেন ইলেকট্রনিক মিডিয়ায় ফিল্মে তার অভিজ্ঞতা রয়েছে, এবং আমাদের এখানে আরো একাধিক লোক রয়েছেন যারা ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। টিভি24 এর অনল রায় চৌধুরী, তার যিনি প্রতিষ্ঠাতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং প্রতিদিন এই সেভ আগরতলা প্রেস ক্লাব কমিটির প্রচারে তিনি সব জায়গায় যাচ্ছেন। সুতরাং এটা একটা অপপ্রচার। সম্ভবত তাদের মনে হয়ে থাকতে পারে তারা তিনজনই ইলেকট্রনিক মিডিয়া, কেউ ইলেকট্রনিক মিডিয়া নয়, তারা মনে করছেন। এই ধারণাটা কেন হয়েছে আমি বলছি। আমি একটা পোস্ট দেখলাম, আমাদের প্রতিপক্ষের যিনি সম্পাদক পদপ্রার্থী, আমার খুবই স্নেহভাজন, ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, প্রণব সরকার। বলা হচ্ছে প্রণব সরকারের কোনো বিকল্প নেই। কি জন্য বিকল্প নেই? তিনি দেখতে খুব সুন্দর, ঠিক, তার থেকে দেখতে সুন্দর লোক কি এখানে নেই? ত্রিপুরা রাজ্যে পাওয়া যাবে না? সাংবাদিকদের মধ্যে কেউ নেই? সেটা তো নয়। মানে তিনি কি বলতে চাইছেন? এই কথার মধ্যে একটা প্রতিধ্বনি রয়েছে যে তাকে ছাড়া চলবে না। বিকল্প কে তৈরি করে? সাধারণ সদস্যরা, আপনারা যারা ফটো সাংবাদিক আছেন, বিভিন্ন কাগজে, সাপ্তাহিক পত্রিকায় যারা দিনের পর দিন কাজ করছেন,
দৈনিক পত্রিকায় কাজ করছেন, ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করছেন, আপনারা প্রেস ক্লাবের সদস্যরাই তো ভোট দিয়ে বিকল্প নেতৃত্ব তৈরি করবেন, নাকি একই নেতা সারা জীবন বারে বারে প্রেসিডেন্ট হয়ে যাবেন, বারে বারে সেক্রেটারি হয়ে যাবেন? কি মনে হয় কি হওয়া উচিত? আমরা কি ইলেকশনে তো আমিও দাঁড়িয়ে করতে পারতাম, শাহিদ বাবু দাঁড়িয়ে বা অন্য কেউ দাঁড়িয়ে করতে পারতেন, আমরা কেন দাঁড়াচ্ছি না? কারণ আমরা চাইছি নতুন প্রতিভাবান ছেলে বেরিয়ে আসুক, কিছু করে দেখাক আগরতলা প্রেস ক্লাবের জন্য। আমরা তো পুরনোদের অনেক দেখলাম, কিন্তু মাথার উপরে একজন অভিভাবক থাকা দরকার। পুরনো এবং নতুন দুটো মিলিয়ে, পুরনোদের অভিজ্ঞতা এবং নতুনদের যে উদ্যম উৎসাহ, এই দুটোকে মিলিয়ে একসঙ্গে পথ চলতে হবে। সেই জন্য আমরা সুবলদাকে মাথায় রেখে আমরা নতুন হিসেবে জয়ন্ত দেবনাথকে আমরা প্রার্থী করেছি, এবং আমি দৃঢ় বিশ্বাসী জয়ন্ত দেবনাথ বিপুল ভোটে নির্বাচিত হবেন, গোটা প্যানেল নির্বাচিত হবে বলে আমি বিশ্বাস করি। আরেকটা কথা, একই দৃষ্টিভঙ্গি দেখুন, সেটা হচ্ছে কি একটু মানে বলা হচ্ছে যে এখানে আমাদের প্রার্থীদের মধ্যে তফসিলি জাতি অংশের লোক নেই, তফসিলি উপজাতি অংশের লোক নেই, মহিলা নেই, ইত্যাদি ইত্যাদি। আমরা কি মানে বিধানসভা নির্বাচন করছি না লোকসভা নির্বাচন করছি? আরে বাবা, এই নির্বাচনের ফলে দিল্লিতে সরকার পরিবর্তন হবে নাকি, বা রাজ্যের সরকার বদলে যাবে? এগুলো তো হবে না। আমরা নিজেদের মধ্যে একটা ক্লাব পরিচালনা করছি, খুব ভালো যে নীতি নিয়ে লড়াই হচ্ছে, ব্যক্তি কুৎসা নিয়ে লড়াই হচ্ছে না, এটা তো খুব ভালো কথা। নীতি সম্পর্কে লড়াই হচ্ছে, সাংবাদিকরা নীতি নিয়ে লড়াই করবে না। গণতন্ত্র কনস্টিটিউশন বইটা নিয়ে তুলে ধরে উনি বলছিলেন, আমি বলছি না কনস্টিটিউশন বলছে, আমরা বলছি না কনস্টিটিউশন বলছে। কনস্টিটিউশন প্রতি যদি এতই শ্রদ্ধাশীল হয়ে থাকেন সেবক বাবুরা, আমরা একটা কথা বলছি, আপনারা যে সেক্রেটারি পদে যাকে দাঁড় করিয়েছেন সেই প্রণব সরকার মহোদয়, প্রণব সরকার মহোদয় একজন আইনজীবীও বটে, এবং ওনার সনদও রয়েছে, এবং যেহেতু ওনার সনদ রয়েছে এবং উনি রেগুলার প্র্যাকটিস করেন আদালতে, উনি কোনোভাবেই এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। আমরা বলছি এটা কনস্টিটিউশন যদি মেনেই থাকে, যে আমি বলছি না কনস্টিটিউশন বলছে, আমরা বলছি না কনস্টিটিউশন বলছে, যদি কনস্টিটিউশনের প্রতি এতটা মান্যতা থাকে তবে সম্পাদক পদে অন্তত একজন আইনজীবীকে দাঁড় করিয়ে দিতেন না। প্রণববাবু যে সাংবাদিক তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রণববাবু যে আইনজীবী তা নিয়েও কোনো সন্দেহ নেই। ওনার সনদ নাম্বার হচ্ছে 107/1998/BCT/12/1997, এবং উনি যে সাংবাদিকতা পাশাপাশি আইনজীবীর পেশাতেও যুক্ত, যেটা প্রেস ক্লাবের সংবিধান বিরোধী, সেটা জানতে গেলে যে কোনো মানুষ আদালতে গেলেই সেটা জানতে পারবে না। আদালতের যে রেজিস্টার সেখানে এটা নথিবদ্ধ রয়েছে। এবার আমরা আসছি জয়ন্তবাবুর কথা, জয়ন্ত ভট্টাচার্য মহোদয়। জয়ন্তবাবুর কথা আমরা প্রথম প্রেস মিটে বলিনি, কিন্তু আমরা বলতে চাইনি। উনি আমাদের একজন সহযোদ্ধা ছিলেন, গতকালও আমাদের সঙ্গে ছিলেন। অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের আন্দোলনে উনি অত্যন্ত দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওনার সমস্ত কাজ এবং গুণগত দিকের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি যে জয়ন্তবাবু সম্পর্কে ওনারা যেটা বলছেন যে একজন ক্ষমতাধর রাজনীতিবিদ এবং সংবাদ মাধ্যমের এক ক্ষমতাধর মানুষ 3 ঘন্টা ধরে তার উপর মানসিক নির্যাতন চালিয়েছেন, এটা তো একটা ভ্রান্ত প্রচার। যদি তাই হয়ে থাকে তাহলে জয়ন্তবাবু তার নাম বলছেন না কেন? কোথায় জয়ন্তবাবুর উপরে অত্যাচার চলল? জয়ন্তবাবু ওই ক্ষমতাধর রাজনীতিবিদের বাড়িতে যাননি তো? আমাদের কাছে তো প্রমাণ আছে জয়ন্তবাবু সেই ক্ষমতাধর রাজনীতিবিদ যার মিছিলে উনি কয়েকদিন আগেও আগরতলা শহরে হেঁটেছেন, তার বাড়িতে গিয়েছিলেন সভাপতি পদ পাওয়ার জন্য। এই প্যানেল থেকে সভাপতি পদ পাওয়ার জন্য জয়ন্তবাবু ওখানে গিয়েছিলেন। আমরা জয়ন্তবাবুর নামে একটি কথাও বলতে চাইনি। প্রথম প্রেস মিটেও আমাদের বিপক্ষ প্যানেল জয়ন্তবাবুর প্রচারিত বিবৃতিটিকে তুলে ধরে, জয়ন্তবাবু যখন প্রথম বিবৃতি দিয়েছে, আমি একটি শব্দ উচ্চারণ করি কারণ তিনি ছিলেন আমাদের স্নেহ সহযোদ্ধা। দ্বিতীয়বার আমাদের বিপক্ষ
বিপক্ষে যারা দাঁড়িয়েছেন তারা যখন প্রথম প্রেস মিটে তাদের জয়ন্তবাবুর রেফারেন্স টেনেছেন তখন আমরা কিছু বলিনি, কিন্তু গতকালকের প্রেস মিটেও এরা অদ্ভুতভাবে সেই জয়ন্তবাবুর কথা তুলে আনে। জয়ন্তবাবুর উপর কে প্রেশার করেছে, কে মানসিক নির্যাতন করেছে, জয়ন্তবাবু কিন্তু এখনো বলেন। এবং উনি কোথায় গিয়েছিলেন সভাপতি পদের জন্য উমেদারি করবার জন্য, সেটাও কিন্তু আমাদের জানা আছে, আমরা বলতে পারতাম, কিন্তু আমরা সেটা বলিনি। কিন্তু বারবার যেহেতু ওনার প্রসঙ্গটা আসছে এবং যেহেতু আমরা এটা ভোটের মুখে দাঁড়িয়ে আছি, সেহেতু আমাদের অবস্থানকে স্পষ্ট করবার জন্য এই কথাগুলি আমাদের আপনাদের সামনে তুলে আনতে হচ্ছে। আমাদের বলতে হচ্ছে যে যার মিছিলে জয়ন্তবাবু কিছুদিন আগে হেঁটেছেন, যে রাজনৈতিক ক্ষমতাধরের কথা উনি উল্লেখ করেছেন, তার দ্বারাই উনি নির্যাতিত হয়েছেন তা বলতে চাইছেন না তো? আমাদের কাছে কিন্তু সেটার প্রমাণ রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে জয়ন্তবাবু এ সমস্ত কথা বলে ওনার বাড়ির সামনে একটা পুলিশ পিকেট বসিয়েছেন। প্রেস ক্লাবের ইতিহাসে মানে এমনি ঘটনা ঘটেনি। একজন সাংবাদিক, একজন পিটিআই এর লোকাল করেসপন্ডেন্ট, একজন উঁচুদরের সাংবাদিক, সামান্য কারোর কথায় ভয় পেয়ে বাড়ির সামনে পুলিশ পিকেট বসিয়ে দিয়েছেন। বসিয়েছেন। উনি কিন্তু বাড়িতে থাকেননি, ওনার বিবৃতিতেই আছে তার দ্বিতীয় লাইনে যে উনি তার পরদিন রাম ঠাকুর কলেজের সামনে গেছেন যখন তার বাড়ির সামনে পুলিশ। তাহলে উনি যদি এত ভয় পেয়েই থাকেন যে বাড়ির সামনে পুলিশ বসাতে হয় এবং সেই ক্ষমতাধর রাজনৈতিক নেতার বাহুবলের ভয়ে, তাহলে তিনি বাইরে বাইরে ঘুরছেন কেন? সবটা ব্যাপার কেমন গোলমেলে হয়ে যাচ্ছে না? সেবকবাবু, আপনি যেহেতু মুখপাত্র হিসেবে কথাগুলি বলেছেন, তাই আপনাকেই আমাদের বলতে হচ্ছে, আপনার নাম ধরে ধরেই আমাদের বলতে হচ্ছে। আমি বলতে চাই যে আপনি আবার জয়ন্তবাবুকে জিজ্ঞেস করুন, টোটাল ব্যাপারটা একটা গিমিক নয় তো? কারণ যতদূর আমরা জানি যে এই প্যানেলে সম্পাদক পদে দাঁড়াবার জন্য জয়ন্তবাবুকে বারবার অনুরোধ করা হয়েছে, কিন্তু উনি গো ধরেছিলেন উনি শুধু প্রেসিডেন্ট পোস্টেই দাঁড়াবেন। এই যে গো সম্পাদক পদ, স্বাভাবিকভাবে যেটা সুবলদাও বলেছে যে সভাপতি হচ্ছে মাস্তুলের মতো, কিন্তু রাডার নিয়ন্ত্রণের দায়িত্ব থাকে সম্পাদকের উপর। আমরা তো ওনাকে সম্পাদকের দায়িত্ব দিতে চেয়েছিলাম, তা সত্ত্বেও উনি যিনি গতকালও ছিলেন এওজের একজন উল্লেখযোগ্য যোদ্ধা, উনি নির্দল হয়ে দাঁড়িয়ে গেলেন আন্দোলনটাকে পিছন থেকে ছুরি মেরে। ওনার ক্যারেক্টারটা তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এবং আমি বলি আমাদের বিপক্ষ প্যানেলের যারা বন্ধুরা, আপনারা আর কাউকে পেলেন না সভাপতি হিসেবে? আপনারা আপনাদের যে প্যানেল দিয়েছেন তাদের মধ্যে কোনো সভাপতি নেই। আমাদের প্রত্যেকটা আসনে তো আমরা লোক দিয়েছি, আপনারা সভাপতি খুঁজে পেলেন না, যে শেষ পর্যন্ত সেই জয়ন্তবাবুকে খুঁজে নিয়ে আপনাদের সভাপতি পদের জন্য দাঁড় করাতে হলো। এটা কি আপনাদের দেউলিয়াপনা নয়? ভোটের মুখে দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে এই প্রশ্ন করছি। আপনারা এতটাই গ্রহণযোগ্য, এত কিছু কাজ করেছেন যে সারা সমাজ আজকে তাকিয়ে আছে প্রেস ক্লাবের দিকে, আর আপনারা একজন সভাপতি খুঁজে পাচ্ছেন, সভাপতি পদে দাঁড়াবার জন্য লোক খুঁজে পাচ্ছেন না। এটা কিন্তু আমাদের আশ্চর্য করছে এবং দুঃখিত করছে। আমি আবারও বলছি যে সারা শহর, সারা ত্রিপুরা আগরতলা প্রেস ক্লাবের এই নির্বাচন নিয়ে অবশ্যই উদ্গ্রীব, কিন্তু এর জন্য নয় যে এখানে একটা নির্বাচন হচ্ছে, প্রত্যেকবারই নির্বাচন হয়, সেটা কথা নয়। নির্বাচন নিয়ে এর জন্য উৎসাহী যে একদল, যেটা সুবলদা বললেন, আমাদের সভাপতি পদের প্রার্থী যিনি, আমাদের যিনি নেতৃত্ব, তিনি যেটা বললেন, এখানে একদল লড়াই করছে স্বাধীনতার জন্য, আরেক দল লড়াই করছে তোষামোদির জন্য। ভোট কার পক্ষে যায় সেটা দেখার জন্য রাজ্য উদ্গ্রীব। ওরা দেখতে চায় কতটা প্রতিবাদী হয়ে উঠতে পারলো আমাদের সাংবাদিক ভাইরা। এই জায়গাটা হচ্ছে মূল কথা। আজকে সারা ত্রিপুরা রাজ্যের আকর্ষণে যে প্রেস ক্লাব, তার অন্যতম কারণ হচ্ছে এই জায়গাটা। আমি আবারও বলবো যে জয়ন্তবাবু বা অন্যান্য যে প্রসঙ্গগুলি আমরা আনলাম, আমরা কোনোটাই প্রথমে আনিনি, আপনারা এনেছেন। আপনারা কালকে জালি ভোটার নিয়ে প্রশ্ন